জামাতকে কিন্তু সাতক্ষীরা মানে রাজধানী বলা হয়, জামাতের রাজধানী কিন্তু সাতক্ষীরা কিন্তু বলা হয় এই কারণে যে জামাত এখানে কিন্তু বিএনপির প্রার্থী না দেওয়ার কারণে জামাত কিন্তু এখানে বাকি 4টি আসনে বারবার নির্বাচিত হয়েছেন এর আগে। আমরা এবার যাব সাতক্ষীরা। সেখানে আছেন আমাদের সহকর্মী আসাদুজ্জামান। আচ্ছা আসাদুজ্জামান, আপনার জেলা সাতক্ষীরায় 3টা আসন মানে প্রবল প্রতিদ্বন্দ্বিতা হবে মনে করা হচ্ছে, 4টে আসন। আচ্ছা 4টি আসনে প্রবল, আপনার এলাকায় 4টি আসনে প্রবল প্রতিদ্বন্দ্বিতা হবে এবং আমরা জানি ঐতিহাসিকভাবে সাতক্ষীরা একটু জামাতের প্রভাব বেশি, সারা দেশের তুলনায় একটু আলাদা। তো এবছরের পরিস্থিতি কেমন? তালা এবং কলরা নিয়ে এই আকর্ষণ গঠিত। তালা এবং কলরায় এখানে প্রতিনিধিত্ব করছেন 5টি রাজনৈতিক দলের 5জন প্রার্থী। এর মধ্যে বিএনপির প্রার্থী রয়েছেন বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব, এবং জামাতের প্রার্থী রয়েছেন জামাতের কেন্দ্রীয় নেতা অধ্যক্ষ ইজ্জতুল্লাহ। এর আগে আমি একটু পিছনে ফিরে যেতে চাই। 1996 সালে এবং 2001 সালে কিন্তু এই আসনটিতে বিএনপির প্রার্থী হাবিবুল ইসলাম হাবিব কিন্তু নির্বাচিত হয়েছিলেন। তিনি এলাকায় কিন্তু এলাকার উন্নয়নে ব্যাপক কাজ করেছিলেন, কিন্তু সেই এলাকার গত 17 বছর কিন্তু সেই এলাকা ওই এলাকায় কিন্তু এই ধরনের কোনো কাজ হয়নি, যার কারণে হাবিবুল ইসলাম হাবিবের প্রতি কিন্তু সাধারণ ভোটাররা অনেকটাই তাকে চাচ্ছেন আর কি, তার প্রতি তার একটা ভালো একটা ইয়ে আছে, জোয়ার আছে। কিন্তু পাশাপাশি কিন্তু জামাতের প্রার্থীও কিন্তু ওই আসনটিতে, এর আগে আপনারা জানেন যে জামাত বিএনপির জোটের কারণে ওই আসনটিতে কিন্তু জামাত কোনো প্রার্থী দেয়নি, বিএনপির জন্য ওই আসনটা ছাড় দিয়েছিলেন। বাকি 4টি আসন, ওই সময় তো 5টা আসন ছিল, বাকি 4টি আসন কিন্তু জামাত প্রার্থী দিয়েছিলেন। এই কারণে জামাতকে কিন্তু সাতক্ষীরা মানে রাজধানী বলা হয়, জামাতের রাজধানী কিন্তু সাতক্ষীরা কিন্তু বলা হয় এই কারণে যে জামাত এখানে কিন্তু বিএনপির প্রার্থী না দেওয়ার কারণে জামাত কিন্তু এখানে বাকি 4টি আসনে বারবার নির্বাচিত হয়েছেন এর আগে। 2-3 বার নির্বাচিত হয়েছেন 1996 এবং 1991 সালে। তা এখানে হচ্ছে আপনার আমি যেটা বলতে চাই যে হাবিবুল ইসলাম হাবিব কিন্তু তিনি জনগণের দুয়ারে দুয়ারে যাচ্ছেন এবং তিনি কিন্তু বেশ সাড়া পাচ্ছেন। একই সাথে অধ্যক্ষ ইজ্জতুল্লাহ কিন্তু তিনিও কিন্তু পিছিয়ে নাই, তিনিও কিন্তু যথেষ্ট প্রচার প্রচারণা চালাচ্ছেন। দুজনাই কিন্তু আশাবাদী যে তারা দুজনাই জিতবেন। এটা সাতক্ষীরা এক আসন এটাই মানে এক আসন নির্বাচনের প্রচার প্রচারণার কিন্তু দুজনাই চালাচ্ছেন, দুজনাই কিন্তু এগিয়ে আছেন। আচ্ছা সাতক্ষীরা 2 সাধারণ আসনের ভোটাররা পরিস্থিতি কি সেখানে আমরা দেখছি? ভোট দেবেন বলে এমনটা জানিয়েছেন আমাদেরকে। আচ্ছা সাতক্ষীরা 2 আসনে বিএনপির প্রার্থী দেখছি আমরা আব্দুর রৌফ এবং জামাতের আছেন মোহাম্মদ আব্দুল খালেক। জি ভাই, সাতক্ষীরা 2 আসনে হচ্ছে বিএনপির প্রার্থী রয়েছে আব্দুর রৌফ এবং জামাতের প্রার্থী রয়েছেন এখানে কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক দলটির মুহাদ্দিস আব্দুল খালেক। এখানে কিন্তু জামাতের এটা প্রভাবটাই বেশি সদর 2 আসনে। এখানে কিন্তু আসলে বিএনপির প্রার্থী যেহেতু যে দীর্ঘদিন বিএনপির কোনো প্রার্থী না থাকায় এখানে কিন্তু জামাত কিন্তু যথেষ্ট এগিয়ে এখনো পর্যন্ত, মানে 2 দলই আশাবাদী যে তারা নির্বাচনে জয়ী হবেন। আচ্ছা আর সাতক্ষীরা 3 এর পরিস্থিতি কেমন? 1996 এবং 2001 সালের নির্বাচনে কিন্তু এখানে জামাতের প্রার্থী আব্দুল খালেক মন্ডল নির্বাচিত হয়েছিলেন, সেটা কিন্তু বিএনপির ভোটের কারণে বিএনপি তাদেরকে সাপোর্ট দেয়, সেখানে কিন্তু জামাত প্রার্থী এখানে বিজয়ী হয়েছিলেন। সাতক্ষীরা 3 আসনে, এই আসনে কিন্তু আসলে ত্রিমুখী লড়াই হওয়ার সম্ভাবনা আছে। এখানে কিন্তু ডাক্তার শহীদুল আলম, যিনি বিএনপির কেন্দ্রীয় নেতা ছিলেন, তিনি কিন্তু অলরেডি প্রার্থী হয়েছেন, তার কিন্তু যথেষ্ট একটা জনপ্রিয়তা আছে এখানে। বিএনপি দলীয় প্রার্থী হয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য কাজী আলাউদ্দিন এবং জামাতের প্রার্থী রয়েছেন এখানে হাফেজ রবিউল বাশার। তিনিও কিন্তু পিছিয়ে নয়, যদিও তার বাড়ি হচ্ছে দেবহাটায়, কিন্তু তিনি তার বাড়ি হচ্ছে সদর 2 আসনের মধ্যে, কিন্তু তিনি দাঁড়িয়েছেন 3 আসনে। এই নিয়ে অনেক তার মানে এলাকার প্রার্থীরা কিন্তু এলাকার সাধারণ ভোটাররা কিন্তু এ নিয়ে একটু অনেক আলোচনার টেবিলে অনেক আলোচনা করছেন সাধারণ ভোটাররা। কিন্তু তবে এই এই আসনে যদি বিএনপির একজন প্রার্থী থাকতেন, বিএনপির 2 জন প্রার্থী না হয়, তাহলে বিএনপির প্রার্থী কিন্তু বিজয়ী হতেন। আচ্ছা আর সাতক্ষীরা 4 এর অবস্থা? সাতক্ষীরা 4 আসনটি হচ্ছে
এটা হচ্ছে আপনার সুন্দরবন ঘেঁষা উপজেলা নিয়ে, শ্যামনগর উপজেলা নিয়ে সাতক্ষীরা 4 আসনটি। এই আসনে মূলত এর আগেও দুইবার নির্বাচিত হয়েছিলেন জামাতের প্রার্থী গাজী নজরুল ইসলাম, সাবেক এমপি। এবার কিন্তু বিএনপির একজন তরুণ নেতৃত্বে সেখানে আসছেন। তিনি হচ্ছেন ডক্টর মনিরুজ্জামান। তিনি দীর্ঘদিন বিদেশে ছিলেন, প্রবাসী ছিলেন। তিনি এবার প্রার্থী হয়েছেন সেখানকার, কিন্তু তিনি নতুন প্রার্থী হিসাবে তিনি কিন্তু যথেষ্ট সেখানে জোয়ার তুলেছেন, গণজোয়ার বইছে। তার কিন্তু প্রত্যেকটা সভা সমাবেশে কিন্তু বিপুল সংখ্যক সাধারণ ভোটাররা উপস্থিত হচ্ছেন। সেই সাথে আপনার গাজী নজরুলও কিন্তু পিছিয়ে নাই। গাজী নজরুল জামাতের প্রার্থী, উনিও কিন্তু সভা সমাবেশ করে যাচ্ছেন। তবে ওই এলাকার সুন্দরবন ঘেঁষা উপকূলে বেড়িবাঁধ, সেখানকার বেড়িবাঁধের সমস্যা, জলাবদ্ধতা, সেখানে সুপেয় পানির অভাব। এখন সাধারণ ভোটাররা বলছেন যে যে আমাদের উন্নয়নে কাজ করবে, আমরা এমন প্রার্থীকেই ভোট দেব। এই ছিল আমার কাছে সাতক্ষীরা থেকে সর্বশেষ। আচ্ছা, ধন্যবাদ আসাদুজ্জামান, আপনাকে অনেক চমৎকার এবং গুরুত্বপূর্ণ বিশ্লেষণ দিয়েছেন। আচ্ছা, মহিবুল্লাহ মহিব, আপনিও সাতক্ষীরা গিয়ে আসছেন, কি ওই এলাকা তো আমরা জানি যে সাধারণত জামাতের প্রভাব অনেক বেশি, এবছর অবস্থা কেমন মনে না, হয়? আসলে আমি যেটি দেখে আসলাম, যদিও শুনেছি যে জামাতের প্রভাব, কিন্তু এবার এবার কিন্তু একটু ভিন্ন ধারায় নির্বাচনটি হচ্ছে। অন্যান্য সময়ে জোটগত কারণে বিএনপির প্রার্থী ছিল না, সেটি একটি ব্যাপার। আর এবারে ইসলামী আন্দোলন কিন্তু আলাদা প্রার্থী রয়েছে প্রত্যেকটি আসরেই। এই ইসলামী আন্দোলনের ভোটগুলো কিন্তু অনেক সময় জামাতের বাক্সেই যেত। তো এখানে কিন্তু বিভক্ত হয়ে যাচ্ছে, এবং মূল ফ্যাক্টটা হবে আমার কাছে যেটি মনে হয় যে আওয়ামী লীগের যেই সব ভোটার রয়েছে সেই ভোটগুলো আসলে কোন বাক্সে যাবে, এবং এটি কিন্তু আসলে ফলাফল নির্ধারণ করে দিবে। কারণ হচ্ছে এই আসনগুলোতে যতই জামাত অধ্যুষিত হোক, কিন্তু জিতে আসার মতো যেই পরিমাণ ভোট প্রয়োজন সেটি তারা পাবে কিনা। কারণ হলো এবার কিন্তু একটা বিশেষ প্রেক্ষাপটে নির্বাচনটা হচ্ছে, ভোট কেন্দ্রে যেতে কারো কিন্তু বাধা নেই। এবং একটা সময় আমরা দেখেছি যে সেই 14-18 নির্বাচনে ফোন করে বিরোধী মতের যারা, তাদেরকে ভোট কেন্দ্রে যেতে নিষেধ করা হতো। এবার কিন্তু সেটির নিশ্চয়তা নেই, বরং আওয়ামী লীগ বিএনপি সবাইকে উৎসাহ দেওয়া হচ্ছে যে আপনারা ভোট কেন্দ্রে আসেন, নিরাপত্তার দায়িত্ব সরকারের। এবং সেই নিরাপত্তা সেটি কতটুকু বাস্তবায়িত হবে সেটি ভিন্ন প্রেক্ষাপট, কিন্তু মানুষ কিন্তু ভোট কেন্দ্রে আমার কাছে মনে হচ্ছে যাবে। এবং এই আওয়ামী লীগের ভোট কোন বাক্সে যাবে সেটি কিন্তু ফলাফলটা নির্ধারণ করে দিবে। আর এটি আমার অবজারভেশন যেটি, যে আওয়ামী লীগের ভোট আদৌ কি জামাতের বাক্সে যাবে কিনা সেটি $1,000,000 কোশ্চেন। আমার কাছে মনে হচ্ছে দিন শেষে এই ভোটগুলোর বেশিরভাগই ধানের শীষের পক্ষে যাবে, যেটি আমার তৃণমূল পর্যায়ে কথা বলে যেটি আমার মনে হয়েছে। সুতরাং এই সাতক্ষীরার যে জামাতের ঘাঁটি, সেটি ফলাফলে অনেকটা মানে ভিন্ন কিছু দেখা যেতে পারে এবারে নির্বাচনে। এরপরে আমরা যেতে চাচ্ছি আসমা আক্তার নূপুর, বাংলাদেশের সিনিয়র রিপোর্টার। তো আপনি ইলেকশন কমিশন বিট কভার করেন এবং আপনি খুলনা অঞ্চলের মেয়ে। তা আমি জানতে চাচ্ছি যে আপনি তো আসলে আপনার এলাকা, বিশেষ করে বাগেরহাটে 3টি আসন থাকবে না 4টি আসন থাকবে, এটা নিয়েও একদম হাইকোর্ট পর্যন্ত গড়িয়েছে। তো ওই এলাকার আসলে নির্বাচনী আবহ এখন কেমন, আপনার কাছে কি তথ্য আছে? জি, ধন্যবাদ। আসলে নির্বাচন কমিশনে আমরা যেটা দেখেছি, অন্যান্য বিগত নির্বাচনগুলোতে আসলে বাগেরহাটে 4টি আসনই নির্বাচন হয়ে আসছে। এবছর নির্বাচন কমিশন একটু ভিন্ন সিদ্ধান্ত নিয়েছিল যে 3টি আসন, 4টি আসন ভেঙে 3টি আসন করবে, 3টি আসনে এবছর নির্বাচন হবে। তো এই ক্ষেত্রে বাগেরহাটে যারা আছে সব দলের, জামায়াত, বিএনপি এবং অন্যান্য সাধারণ মানুষ থেকে শুরু করে সবাই আসলে এটা নিয়ে প্রতিবাদ করেছে যে আসলে 3টি আসন হলে ওই এলাকায় যে সুযোগ সুবিধাগুলো সরকারিভাবে পৌঁছাবে সেই জায়গা থেকে তারা অনেকটা পিছিয়ে যাবে। তো যে কারণে আসলে সাধারণ মানুষও এই বিষয়ে আসলে অনেক সোচ্চার ছিলেন। আমি নির্বাচন কমিশনে থাকা অবস্থায় দেখেছি, মানে নির্বাচনী সংবাদ সংগ্রহের জন্য থাকা আচ্ছা, অবস্থায় আপনার এলাকায় এখন কোন দলের প্রভাব বেশি মনে করছেন? আমি ওই এলাকায় নাই, তারপরেও যেটা মনে হয়, আমার ওই এলাকার কিছু মানুষের সাথে আমি কথা বলেছি, তো যেটা জানলাম যে বিএনপি এবং জামায়াত দুই দলই আসলে ওখানে হাড্ডাহাড্ডি একটা লড়াই করছে।
পাশাপাশি যেটা হচ্ছে অনেকেই বেশিটা আগ্রহ দেখাচ্ছে বিএনপি নেতা তারেক রহমান দেশে আসার পরে যেটা হয়েছে যে ওই এলাকায় জামায়াতের যে ভোটার যারা ছিলেন কিংবা আওয়ামী লীগের যারা ভোটার ছিলেন তারা অনেকটাই বিএনপির দিকে ঝুঁকছে। তবে আরেকটি তথ্য যেটা আমাকে আমার এলাকারই একজন দিলেন সেটা হলো যে আহ, মিছিল কিংবা সমাবেশ প্রচারণা শুরু হওয়ার পরে যেটা হচ্ছে যে বিএনপির সমাবেশগুলোতে যে পরিমাণ লোক জনসভা হচ্ছে তার থেকে জামায়াতের বেশি। তার কারণ উনি একটু ব্যাখ্যাও আমাকে দিয়েছেন যে জামায়াতের যখন একটা সমাবেশ বা মিছিল মিটিং এর আয়োজন করা হয় তখন অন্য যে আপনার আশপাশের যে আসন বা আশপাশ এলাকার যে তাদের কর্মী সমর্থক আছে সবাইকে জড়ো করা হয়, তাদের সবাইকে জড়ো করা হয় এবং তারা এখানে অংশগ্রহণ করেন, যে কারণে আসলে তারা জামায়াত বেশি লোক দেখাতে পারছে সমাবেশে। কিন্তু উনি ওনার অবজারভেশন, আমি যার সাথে কথা বলেছিলাম আমার এলাকার এক মানে বড় ভাই বলেন কিংবা উনি থাকে না গণ্যমান্য ব্যক্তি ওই হিসেবে, তো উনি যেটা বললেন যে আসলে বিএনপির সমর্থকটাই একটু বেশি দেখছেন উনি।